আমি খুব অবাক হলাম যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়াটা তাহলে কি খুব মানে এটা কি খুব নর্মালাইজ হয়ে যাচ্ছে। জনকল্যাণ পার্টি খায়রুল দেওয়ান, তো কোন দিন দেখবে যে খায়রুল দেওয়ানও চাই বসবে যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাই। আজকে দেখলাম যে আমি নিজেও আজকে তখন ছিলাম, তখন চরমনা সাহেব ভাষণ রেকর্ড করতেছিলেন, বেরোয় আমি তখন আবার ফেসবুকে দেখলাম যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন এবি পার্টির চেয়ারম্যান জনাব মুজিবুর রহমান মঞ্জু। আমি খুব অবাক হলাম যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়াটা তাহলে কি খুব মানে এটা কি খুব নর্মালাইজ হয়ে যাচ্ছে, এবং এটা মানে পিপলের অ্যাট্রাকশনটা কিন্তু ওদিকে থাকে। ধরেন ইশতেহার যারা পাঠ করেন কিংবা জাতির উদ্দেশ্যে লাস্ট মোমেন্টে ভাষণটা দেয় সাধারণত পার্টি চিপে দেয়। দেখেন মুজিবুর রহমান মঞ্জুর, ওনার পার্টির মেম্বার হচ্ছে 3 জন মনে হয় সম্ভবত, ভোট হচ্ছে সারা বাংলাদেশে 550, তো সেই জায়গা থেকে উনি ভাষণ দিচ্ছেন, মানে এটা মানে কেমন জানি লাগতেছে জিনিসটা, আমার কাছে খুব অকওয়ার্ড লাগলো আর কি। এবং আরো হাস্যকর বিষয়, ধরেন জিনিসটাকে আসলে জিনিসটাকে আসলে খুব বেশি মানে সস্তা বানিয়ে ফেলতেছে আর কি। কারণ পুরো বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে এখন। দ্য গ্রেটার জামাতের পলিসি হচ্ছে কি তার তো অনেকগুলো দোকান, তো সেই সব দোকানগুলোকে আসলে ইউজ করতেছে আর কি। ধরেন এটা যদি হয় তাহলে দেখবেন কয়েকদিন পর, আমি এবার তো প্রায় 2000 ক্যান্ডিডেট ইলেকশন করতেছে, তো অনেক ক্যান্ডিডেটকে সাধারণভাবে ওই তার নিজের আসনের মানুষও ঠিকভাবে চেনে না। তো সেই হিসেবে একজন ক্যান্ডিডেট আছে, তার যদিও তার দলটা খুব বেশি এখনো লাইসেন্স পায় না, অনুমোদন পায় নাই, জনকল্যাণ পার্টি খায়রুল দেওয়ান, তো কোন দিন দেখবে যে খায়রুল দেওয়ানও চাই বসবে যে আমি জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে চাই। সুতরাং এই জিনিসগুলো আসলে মানে জাতির উদ্দেশ্যে ভাষণ বলতে আমরা যেটা বুঝি চিপ প্রধান, বাট নাহিদ ইসলাম পোস্টার বয় হিসেবে সে দিছে, কিন্তু এখন তো সে জোটে আছে। আপনি যেটা বললেন যে ইম্প্যাক্ট কতটুকু ফেলবে, ধরুন এনসিপি তো স্বাভাবিক জোটের রাজনীতির কারণে তারা 30টা সিট নিয়ে রাজনীতি করতেছে, কিন্তু আমি আবার এনসিপি অনেকে অফ দ্য রেকর্ডে জিজ্ঞেস করলাম যে আপনারা উচ্চকক্ষ কিংবা নারী এটা কি কেমন যেতে পারে, কারণ আপনাদের এখানে অনেক প্রমিজিং আছে যারা জোটে যাওয়ার কারণে আবার ইলেকশন করতে পারেনি। তো সেটা বলছে যে অনুপাতিক হারে হবে, তারা একদম স্ট্রেট ফরওয়ার্ডে বলছে যে অনুপাতিক হারে তারা উচ্চকক্ষ কিংবা সাপোজ আপনি 5টা পেলে ওই 5টার অনুপাতে পাবে, 30টা ইকুয়াল। তাই আমি বলছি আপনারা তো আসলে 270টা আসন তো ছেড়েই দিলেন, 30টার অনুপাতে হলে তো আপনাদের জন্য লুজ হয়ে যায় না? তো তারা বলতেছে যেটা হবে, তো সেই 30টার অনুপাতে পেলে আপনি কতটুকু ইম্প্যাক্ট ফেলতে পারেন। কারণ ব্যাপারটা হচ্ছে ধরেন আপনি এখন জোটে থাকবেন, জোটে কিন্তু সবাই ইকুয়াল না। ধরেন এই যে জামাত যে কথাগুলো বলে, জামাত কি কখনো মেইনস্ট্রিম পলিটিক্স ছিল? জামাত তো বিএনপির আড়ালে ছিল। এখন ওই আপনি যদি জোটে থাকার কারণে যদি এটা বলেন যে আপনি তো আমার সাথে ছিলেন, এখন আপনি কেন আমার সমালোচনা করেন? কারণ এখন তো ন্যারেটিভ পলিটিক্স, আপনার পলিটিশন করুন, আপনি আমার অপোনেন্ট, তো আমি আপনার ন্যারেটিভকে কাউন্টার অ্যাটাক করবো না, এটা খুব সিম্পল ইস্যু। কিন্তু ধরেন এই যে এনসিপি, তো এনসিপি তো ধরেন এখন এক প্রকার তো জামাতের সমকক্ষ না, তো পেটের মধ্যে ঢুকে আছে। তো এখন ওই জায়গা থেকে তাদের কতটুকু করা যাবে, এটা আমি আসলে টাইম উইল সে এভরিথিং, এবং তাদের আসলে কতটুকু করতে পারবে, কিংবা তারা যেহেতু জামাতের অধীনে, এটা কি বলে জামাত এনসিপি জোট, তো জামাতে তো এখানে সব সুপ্রিম পাওয়ার, তো জামাত তাদেরকে আবার কতটুকু লাইবিলিটি দিবে, কতটুকু ফ্রিডম দেবে সেটা সময় সাপেক্ষে বলে দেবে, কিন্তু তাদের জন্য আসলে খুব টাফ আর কি। কারণ ধরেন জামাতের যে চরিত্র, সেই জামাতের চরিত্রের সাথে আসলে এনসিপি চরিত্র যায় না। এখন যদি একসাথে মিলাতে হয় তাহলে হয়তো এনসিপিও ওই জামাতের চরিত্রের মতো নিজেকে অ্যাডাপ্ট করতে হবে, এছাড়া তার কোনো ওয়ে নাই আসলে।